ওয়াকারুজ্জামান প্রস্তুতি নিয়ে ফেলেছেন, প্রস্তুতি আরও নিচ্ছেনও বটে। কিসের প্রস্তুতি নিচ্ছেন? আপনারা শত্রু বানিয়েছেন আমাদেরকে। আপনি যদি শত্রু বানান, আমাদের শত্রু হয়ে যায়, আপনার পরিণত শেখ হাসিনা মতো হয়ে যাবে। শেখ হাসিনা আমাদের শত্রু ভাবছিল, তো আপনারা ভুলে যান না, আপনারা এমনিতে হয়ে চান নাই, আমাদের গতি হচ্ছেন। আমরা জুলাই মৃত্যুবরণ করে ফেলছি। আপনারা শুধু একটা জিনিস মাথায় রেখেন, এই সেনাপ্রধান সুযোগ খুঁজছেন। শুধু সেনাপ্রধান চাচ্ছে সে একটা সেনা শাসনের দিকে নিয়ে যাইতে, তার একটা বলয় তৈরি করতে, বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করতে। এখন সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এই যে নাগরিকদের যে চোখ রাগানি, এগুলো থেমে যেতে পারে এবং ঝুঁকিতে করতে পারে সরকার, ইউনিয়ন সরকার। এখন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে এর কারণে, এমনকি আওয়ামী লীগও ফিরতে পারে মাঠে। এখন দেখার বিষয়, সেনাবাহিনী মাঠে থাকে, সে ব্যারাকে ফিরে যায়, কি তাদের সিদ্ধান্ত। যে কোনো সময় সেনাপ্রধানকে সরানোর জন্য কালাপাহাড়দের স্ট্যান্ডবাই রাখা হয়েছে। একে যদি আপনি গৃহযুদ্ধ হিসেবে না দেখতে পান, তাহলে হয় আপনি জানেন না তাকে গৃহযুদ্ধ বলে, না হয় আপনি এই গৃহযুদ্ধের একটি পক্ষ। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা, ঝুঁকির দিকগুলো কি? এই নিষেধাজ্ঞা আসলে একটি নতুন দমন প্রক্রিয়ার সূচনা ঘটাতে পারে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে বাংলাদেশকে নিরাপদ মনে করছে না বিএনপি। তারা আওয়ামী স্টাইলে ডক্টর ইউনূস বিরোধী প্রচারণা চালাচ্ছে। বিএনপি বলছে যে ডক্টর ইউনূস সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, আমেরিকার কাছে বিক্রি করে দিচ্ছে। যে যেখানে আছেন আপনাদেরকে একটি সতর্কবাণী দিচ্ছি। সতর্কবাণীটি হলো আগামী 27শে মে থেকে 1 জুন, এই সময়টা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টাকে সামনে রেখে ভারতের যে কোনো ধরনের হত্যাকাণ্ড এবং যে কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। ওয়াকারুজ্জামান প্রস্তুতি নিয়ে ফেলেছেন, প্রস্তুতি আরও নিচ্ছেনও বটে। কিসের প্রস্তুতি নিচ্ছেন, কী জন্য প্রস্তুতি নিচ্ছেন, তিনি কী চান, এই বিষয়ে অনেকেরই অনেক ধারণা আছে, সে বিষয়ে আমরাও কথা বলবো। তবে আমরা যেই জিনিসটি এখন জানবো, বুঝব, এই যে জাহাঙ্গীর গেট, মহাখালীর মোড় অর্থাৎ নতুন সেনা কল্যাণ ভবনের সামনে, ফ্লাইওভারের নিচে, সৈনিক ক্লাব, মাটিকাটা, ইসিবি, এরকম কয়েকটি জায়গায় ওয়াকারের নির্দেশে 144 ধারা জারি হয়েছে। অর্থাৎ এই স্পটগুলোতে কোনো রকম সভা সমাবেশ, মিছিল, মিটিং নিষিদ্ধ করা হয়েছে। বলুন তো এটি কেন? এটি খুব সহজে বুঝে ফেলবেন। আচ্ছা, তিনি যেই টার্গেটে এটা করেন না কেন, এই টার্গেট পূরণ হবে কি না এটা বুঝবেন। আপনাকে ছোট্ট একটি স্টোরি বলি। কোনো এক প্রচুর ক্ষমতাবান, ধরেন ওয়াকারের মতো একজন সেনাপ্রধান অথবা একজন প্রতাপ ক্ষমতা সম্পন্ন রাজা, 4 স্ত্রী ছিল তার সবচাইতে সুন্দরী ছিল চতুর্থ স্ত্রী, অর্থাৎ 4 নম্বর স্ত্রী। তাকে নিয়ে তিনি গৌরব করতেন, যেখানে যেতেন নিয়ে যেতেন। অলংকার সোনাদানায় ঘিরে রাখত, ভরে রাখত তার শরীর। তিনি ছিলেন রাজার একরকম গৌরবের প্রতীক। সুন্দরী নারীরা তার কাছে ভিড় করে। এই চতুর্থ স্ত্রী অর্থাৎ ছোট স্ত্রী ছিল তার প্রমাণ, সব সময় তার পাশে থাকতেন। তৃতীয় স্ত্রী অসম্ভব সুন্দরী ছিলেন, তবে তার চাইতে তিনি ছিলেন গুণী। রাজ্যের অসম্ভব সকল কাজে তিনি তাকে সহযোগিতা করতেন। আর দ্বিতীয় স্ত্রী বয়স একটু হয়েছে, তিনি চুপচাপ থাকতেন, রাজা ডাকলে যেতেন অথবা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। আর প্রথম স্ত্রী জীর্ণ শীর্ণ, নীরব নিস্তব্ধ, কথাবার্তা কম বলতেন। তবে রাজা কিন্তু প্রথম স্ত্রীকে নিয়ে ভয় পেতেন, যে কোনো সময় চলে যেতে পারে অন্যর সাথে সম্পর্ক করে। তো রাজা বয়স হলো, অসুস্থ হলেন। এমন সময়ে রাজার মনে হাহাকার করে উঠল, কার জন্য এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমার পাশে কে থাকবে এটি নিশ্চিত নয়। তো রাজা প্রথমে তার সবচাইতে ছোট স্ত্রী অর্থাৎ চতুর্থ স্ত্রীকে ডাকলেন, বললেন, আমি তো অসুস্থ, মারা যেতে পারি, মৃত্যুর পর তুমি কি আমার সাথে যাবে? চতুর্থ স্ত্রী বললেন, না, আপনি মরার সাথে সাথে আমি নতুন জীবন গড়ব। দ্বিতীয় স্ত্রীকে ডাকলেন, তৃতীয় স্ত্রীকে ডাকলেন, তুমি কি আমার সাথে যাবে? তৃতীয় স্ত্রী বলল, আপনার মৃত্যু পর্যন্তই আমার কাজ, এরপরে আমার আর কোনো কাজ নেই। তারপরে
দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সাথে যাবে? দ্বিতীয় স্ত্রী বলল, আমি সর্বোচ্চ আপনার কবর পর্যন্ত যেতে পারি, তারপর আর আমার সুযোগ নেই। প্রথম স্ত্রী, তখন রাজা একটি জীর্ণ শীর্ণ কণ্ঠ শুনতে পেলেন যে আমি তোমার সাথে যাব, সঙ্গ দেব যতক্ষণ পারি। তখন রাজা বললে, এটা তো তার প্রথম স্ত্রীর কণ্ঠ, কিন্তু প্রথম স্ত্রীর বয়স হয়েছে এতই জীর্ণ শীর্ণ, তাকে যত্ন নেবার প্রয়োজন মনে করেনি রাজা। এই হলো মানুষের জীবনের 4টি বিষয়ের হিসাব। এখন যদি এটাকে আমরা আমাদের জীবনের সাথে মেলাই, তাহলে চতুর্থ স্ত্রীকে কিসের সাথে তুলনা করবেন? চতুর্থ স্ত্রী হলো মানুষের শরীর, মৃত্যুর সাথে সাথে এটা শেষ, এটাকে দূরে সরিয়ে দিবে, কবরস্থ করবে। তৃতীয় স্ত্রী হলো সম্পদ। মৃত্যুর পরে এই সম্পদ অন্যের হয়ে যাবে, আমাদের সম্পদগুলো অন্যের হয়ে যাবে, আপনার সম্পদ অন্যের হয়ে যাবে। মৃত্যুর পরে যে কোনো মানুষের সম্পদ অন্যের হয়ে যাবে। আর শরীর আপনিই আপনার থাকবেন না। এখন বলতেছে, আপনি যখন ঘুমাবেন, আপনার চাচা, জ্যাঠা, বাবা বলবে শহীদ ঘুমিয়ে আছে, করিম ঘুমিয়ে আছে, হ্যাঁ, বড়াই দাস ঘুমিয়ে আছে। মৃত্যুর সাথে সাথে এটা বলবে না, বলবে বলাই দাসের দেহ পড়ে আছে। বলাই দাস নয়, এটা মৃতদেহকে আর বলাই দাস বলবে না, বলবে বলাই দাসের দেহ। বলাই দাস এখানে নাই, আত্মা হয়ে চলে গেছে। অর্থাৎ এটাকে বলা হয়েছে চতুর্থ স্ত্রী। শরীরের মতো সে দূরে সরে যাবে, সেটা আর আপনার থাকবে না। সম্পদগুলো অন্যের হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে, তৃতীয় স্ত্রীর মতো। আর দ্বিতীয় স্ত্রীর মতো বন্ধু বান্ধব। দ্বিতীয় স্ত্রী হলো ওই যে কবর পর্যন্ত যাবে, আপনার বন্ধু বান্ধব সর্বোচ্চ আপনার কবর পর্যন্ত যাবে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, হায়েস্ট কবরের কাছ পর্যন্ত যাবে, কবরস্থান পর্যন্ত যাবে, আপনাকে স্মরণ করবে, আপনার জন্য কাঁদবে। আর প্রথম স্ত্রী জীর্ণ শীর্ণ, সে হলো আপনার আত্মা, সে আপনাকে দেখবে, কাঁদবে আপনার মৃত্যুর পরেও, কবরস্থ করার পরেও। এ কারণে যেইটুকুর মূল্য যতটুকু দেওয়া উচিত, আমরা সেটুকুই দেওয়া উচিত। বেশি দিলে পস্তাতে হবে। আত্মার যত্ন নিতে হবে। কিভাবে আপনি আত্মার যত্ন নেবেন? সবসময় একটু নিজেকে সময় দিবেন। হাজার পরিশ্রমের ফাঁকেও 5 মিনিট 10 মিনিট সময় নিয়ে বসে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করবেন। এই আত্মার জন্য আল্লাহকে কৃতজ্ঞতা জানাবেন। এই আত্মা এখন পর্যন্ত আপনার সাথে আছে, আল্লাহ আপনাকে জীবিত রেখেছে, আমাকে জীবিত রেখেছে, শুকরিয়া আল্লাহর কাছে জানাতে হবে। যতটুকু আল্লাহ দিয়ে আমাকে এখন জীবিত রেখেছে, ততটুকুর জন্যই আল্লাহর কাছে কায় মনোবাক্যে অসীম শুকরিয়া জানাতে হবে। শুকরিয়ার মাত্রা হবে সুলাইমান আলাইহিস সালামের মতো, রাজত্ব কেড়ে নেওয়ার পরেও আল্লাহর কাছে শুকর আদায় করেছে। এই কারণে আমরা বলি, আল্লাহ আমরা যেন হজরত সুলাইমান আলাইহিস সালামের মতো শুকরিয়া আদায় করতে পারি। শুকরিয়া হবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, দীর্ঘ সময় 37 বছর পিতামাতাকে না দেখেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তার প্রতিদানও দিয়েছেন। শুকরিয়া আদায় করব দাউদ আলাইহিস সালামের মতো, মুসা আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এইভাবে হৃদয় শান্ত হবে, আত্মা শান্তি পাবে। যত বেশি শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে, তত বেশি আত্মা শান্তি পাবে, হৃদয় প্রশান্ত হবে। চতুর্থ স্ত্রীর সাথে তুলনা করলো গল্পে যে এটা আত্মার মতো, এটা আপনার সাথে থাকবে। আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করার চেষ্টা করা, যা দরকার আল্লাহর কাছে চাওয়া। আর দ্বিতীয় স্ত্রী, বন্ধুবান্ধবের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখতে হবে। মৃত্যু পর্যন্ত তারাই আপনাকে ভালো বলবে, আত্মীয় স্বজন, তাদের সাথে সুসম্পর্ক রাখা। সম্পদের সুষম বন্টন, ভালো কাজে ব্যয় করা। দ্বিতীয় স্ত্রী হলো সম্পদের মতো, মৃত্যুর পর অন্যের হয়ে যাবে, সুতরাং অন্যের সম্পদ মেরে লাভ নেই। আর শরীরের স্বাভাবিক যত্ন নিতে হবে, অতিরিক্ত ভোগবিলাস নয়, কারণ মৃত্যুর সাথে সাথে এটি আর আপনার থাকবে না।
আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। এখন কথা হলো, ওয়াকারুজ্জামান যে প্রস্তুতি নিচ্ছেন, ওয়াকারুজ্জামানের এই 4 জিনিস কি ঠিক আছে বলেন তো? তার আত্মা কি প্রশান্ত? তিনি কি আত্মা নিয়ে আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ, নাকি তার আত্মা জীর্ণ শীর্ণ? আমার মনে হয় দুর্বল। তৃতীয় স্ত্রীর মতো ধরেন তার সম্পদ, মৃত্যুর পরে তার যে বিপুল সম্পদ, সেনাপ্রধান আমরা বুঝি কত সম্পদ থাকে ভাই, শুধু যে সে 1,78,000 টাকা বেতন উইথড্র করে তা না, কত টাকা যে তারা কামায়, হাজার হাজার কোটি টাকা আমরা বুঝি। তার সম্পদ কি হালাল আছে? দ্বিতীয় স্ত্রী, বন্ধু বান্ধব, এই যে রাষ্ট্রের এত অনুষঙ্গ, ডিজিএফআই, এনএসআই, এগুলো হলো তার অনুষঙ্গ, অধীনস্থ। এদেরকে কিসের বিনিময়ে তিনি অনুগত করে রেখেছেন? পর্যাপ্ত ব্যবহার করছেন কিনা? রিটায়ারের পরে এগুলো তার থাকবে না, একসময় তার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে দেশদ্রোহিতার জন্য। তার দেহ কি ফিট? প্রথম স্ত্রী, চতুর্থ স্ত্রীর মতো তার দেহ কি ফিটফাট আছে? তিনি কি একজন যুদ্ধরত সৈনিক? তিনি কি পারবেন এটাকে বস্তুত সঠিকভাবে ব্যবহার করতে এবং তার কমান্ডিং পজিশনে থাকতে? তাহলেই কেবল তিনি এই সিচুয়েশনকে ট্যাকেল দিতে পারবেন। তাহলে এখন কথা হলো, ওয়াকারুজ্জামান কিসের প্রস্তুতি নিচ্ছেন? তিনি কি প্রস্তুত? তিনি কি ক্ষমতা নিতে পারবেন? আমি জনগণ হয়ে তাকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ ওয়াকার, ইউ আর নট এবল টু টেক দ্য পাওয়ার, ইউ আর নট এলিজিবল, তুমি বৈধ না, তুমি অবৈধ, তোমাকে নিয়োগ দিয়েছে খুনি ছুপ্পু হাসিনা, তোমার বস, তোমার অধীনস্থ, উপরস্থ সবাই অপরাধী, সুতরাং তোমাকে আমরা ভালো চোখে দেখি না। নেভার বিট্রে উইথ দিস কান্ট্রি। তোমার স্ত্রী, তোমার সন্তান সবাই এদেশের খেয়ে পড়ে বেঁচে আছে, গৌরব করে। একদিন মনে রাখবা, বিট্রে করবা, এদেশের মানুষ তোমাকে পরিচয় দিবে না, তোমার সন্তান তোমার নাম বলবে না। যেমন শায়েখ রহমান নামের এক জঙ্গি ছিল না, ওই যে ধরা পড়েছে 63 জেলায় বোমা হামলা ঘটানোর অপরাধে, তার অবস্থা হবে তোমার সন্তানের মতো, মনে রাখবা। বি কেয়ারফুল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে সংক্ষেপে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হলো আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া নিয়ে, দ্বিতীয়ত আওয়ামী লীগের যে প্রতীক নৌকা, এই নৌকার ভবিষ্যৎ নিয়ে, তৃতীয় হলো শেখ হাসিনার যে পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলে একটি খবর এখন ইন্টারনেটে ভাসছে, সেই বিষয় নিয়ে কথা বলব। প্রথমত যে শিরোনাম ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের ইন্তেকাল, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। যারা আমার দর্শক রয়েছেন আওয়ামী লীগের ভক্ত, শুভানুদ্দাহী, তারা হয়তো এই শব্দটি শুনে মনে কষ্ট পাবেন, কিন্তু এটি একটি কৌশলগত শব্দ। এর কারণ হলো, আমাদের এই বাংলাদেশ সবসময় ক্ষমতার দাবিদারি করে। আওয়ামী লীগের যখন ক্ষমতা ছিল, তখন আওয়ামী লীগ জমানাতে আসলে আওয়ামী লীগ যাদেরকে পছন্দ করে না তাদের নাম উচ্চারণ করাটা সম্ভব ছিল না। তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করা যেত না, বেগম জিয়ার নাম উচ্চারণ করা যেত না, তারপর খালেদা জিয়ার নাম উচ্চারণ করা যেত না, এবং পত্রপত্রিকায় তারেক রহমান শব্দটি পর্যন্ত কেউ লিখতে পারত না, উচ্চারণ তো দূরের কথা। 2 নম্বর হলো যে আওয়ামী লীগের একটা শীর্ষ পর্যায় থেকে শুরু করে কতগুলো শব্দ ব্যবহার করা হতো, যেমন খুনি তারেক, খুনি বেগম জিয়া, তারপরে খুনি জিয়া, এই কথাগুলো আওয়ামী লীগ খুব অহরহ ব্যবহার করতো, এবং এগুলো তাদের জন্য যে কতটা বুমেরাং হয়ে পড়েছে, যে এখন তারা প্রাণান্ত চেষ্টা করছে বিএনপির সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য, এবং শেখ হাসিনা থেকে শুরু করে আরও অনেকেই এই সময়টাতে বিএনপি নিয়ে কোনো কটূক্তি করছে না। অথচ সারা বাংলাদেশে যত মামলা হয়েছে, এই যে 300-400 মামলা, এসব কিন্তু বিএনপির লোকজন করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।
2 নম্বর হলো যে আওয়ামী লীগের লোকদেরকে ধরে ধরে থানায় ঢোকানো, তাদেরকে পিটানো, তাদের সহায় সম্পত্তি লুণ্ঠন করা থেকে শুরু করে যা কিছু আছে তা কিন্তু বিএনপির কর্মী এবং সমর্থকরাই করছে বেশি। জামাতের লোকজন বা অন্য দলের যারা লোকজন, এমনকি এনসিপির যারা লোকজন, তারাও কিন্তু হয়তো এই শহরগুলোতে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনা ঘটাচ্ছে, কিন্তু গ্রাম অঞ্চল, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এর পুরোটাই কিন্তু বিএনপির নিয়ন্ত্রণে। এখানে বিএনপির কিছু লোক আওয়ামী লীগের কিছু লোককে আশ্রয় দিচ্ছে, এটা সত্য। আবার যারা আশ্রয় পাচ্ছে না তাদের উপর কিন্তু অত্যাচারের খড়গ বিএনপি চালাচ্ছে, কিন্তু চালানোর পরেও বিএনপিকে এখন আব্বা ডাকতে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ বাধ্য হচ্ছে। এবং এখন তারা আর জিয়াউর রহমান সাহেবকে খুনি বলতে সাহস তো দূরের কথা, একটু বলে দেখুক না। কেউ যদি বলে যে ঠিক আছে বেগম জিয়ার চরিত্র মানে ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে যে সকল কথাবার্তা বলা হতো, তখন তো আসলে আওয়ামী লীগের যারা সাধারণ লোকজনকে বাধা দেয়নি। কিন্তু ওই সময়টাতে আমি একজন অধম ব্যক্তি, আমি কিন্তু তখন সমালোচনা করেছি, স্বয়ং প্রধানমন্ত্রীর সমালোচনা করেছি। ওই সময়টাতে বেগম জিয়াকে নিয়ে কলাম লিখেছি, তারেক রহমান সাহেবকে নিয়ে কলাম লিখেছি। মানে এটা আমি যখন সংসদ সদস্য ছিলাম। তো সেক্ষেত্রে যেটা হলো যে এখনও আবার যখন সব কিছু উল্টে গেছে, এখন এক গ্রুপ যারা সবাই খুব ইউনূস বন্দনা করছেন। তা আমি তো এখনো পর্যন্ত এত নির্বোধ ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করে একটা কবিতাও লিখতে পারলাম না, 2 লাইন গানও রচনা করতে পারলাম না। এখন সবাই বিএনপি বন্দনা করছে, সব ভালো, জামাত বন্দনা করছে। তা আমি সেখানে নির্লিপ্তভাবে আগে যেভাবে কথা বলতাম ওভাবে কথাবার্তা বলে যাচ্ছি। কিন্তু আমাকে সবসময় মাথায় রাখতে হয়, আগেও রেখেছি, এখনও রাখতে হয়, সেটা হলো যে আইনগত জটিলতায় যেন কোনো অবস্থাতে জড়িয়ে না পড়ি। এবং কোনো মব, আওয়ামী লীগের জমানাতে মব হতো, এই যে বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা, ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপির লোকদেরকে ধরে নিয়ে তারপরে থানায় নিয়ে গারদে ঢুকিয়ে দিত, তারপরে মামলা হতো। এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে। ওটাই এখন সুদে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর প্রয়োগ হচ্ছে। অপকর্ম কখনো থেমে থাকে না। তো সেই দিক থেকে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটাকে যদি জামাতের নিষিদ্ধ হওয়ার মতো ঘটনা মনে করা হয়, তাহলে আওয়ামী লীগ ভুল করবে। ব্যাপারটা হলো যে আওয়ামী লীগকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে একেবারে প্রথমে আইসিইউতে এবং আইসিইউ থেকে একেবারে রীতিমতো কবরে পাঠিয়ে দেওয়ার যে মাস্টার প্ল্যান হচ্ছে, সেই মাস্টার প্ল্যান সম্পর্কে যদি আওয়ামী লীগ সচেতন না হয়, তাহলে আমি যে শিরোনামটি ব্যবহার করেছি আওয়ামী লীগের ইন্তেকাল, ঘটনাটা আসলে সেদিকেই যাবে। এখন সেই কাজগুলো কি? প্রথমত এটা একটা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর আওয়ামী লীগ এভাবে জামাতের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ যে ভুলটা করেছিল যে জামাতের যে নীতি এবং আদর্শ, ওটার কাউন্টার নীতি এবং আদর্শ তারা কিন্তু দাঁড়াতে করাতে পারেনি। এবং জামাতের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তাদের যে ধরনের কর্মসূচি দরকার ছিল সেটা তারা পারেনি। ফলে কি হলো, নিষিদ্ধ হওয়াটা তাদেরকে আরও পুনরুজ্জীবিত করে দিয়েছে। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যদি সেই নিষিদ্ধকে চ্যালেঞ্জ জানিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক প্রজ্ঞা, মেধা, যোগ্যতা, কথাবার্তা, আচরণ সব কিছুতে একটা রেনেসা, জাগরণ নিয়ে আসে, তাহলে যারা নিষিদ্ধ করেছেন এটি তাদের জন্য বুমেরাং হয়ে যাবে। কিন্তু যারা নিষিদ্ধ করেছেন, বুঝতে হবে এখানে যারা আছেন তারা হয়তো আওয়ামী লীগের মতো তাদের পেশি শক্তি নেই, আওয়ামী লীগের মতো হয়তো তাদের টাকা নেই, কিন্তু তাদের শিক্ষা আছে, তাদের স্মার্টনেস আছে, তাদের ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আছে, এবং জীবনের বহু যুদ্ধে তারা জয়ী হয়েছে। এই সরকারের সঙ্গে যারা আছে তারা কেউ যেন তেন লোক নয়। তারা হয়তো, আমরা ঠাট্টা করে বলছি তারা রাজনীতি বোঝেন না, কিন্তু তারা রাজনীতি পড়ান। দে আর দ্য টিচার অফ দ্য পলিটিক্স। তারা অর্থনীতি বোঝেন না, কিন্তু দে আর দ্য মাস্টার অফ ইকোনমিক্স। তারা ইকোনমিক্সের প্রভু। তারা মার্কেটিং বোঝেন না, কিন্তু দে আর দ্য গডফাদার অফ মার্কেটিং। এবং এই যে তারা তাদের যে জ্ঞান, গরিমা, বিদ্যা, বুদ্ধি,
এই সব কিছুকে গোপন রেখে তারা যে নীরব থাকছেন। আমাদের দেশে একটা কথা আছে না, ভাঙা কলসি খুব ঠনঠন করে নড়ে। তো আওয়ামী লীগের মতো, জামাতের মতো, বিএনপির মতো তারা ঠনঠন করে নড়ছে না। তারা সব কিছুই হাসি মুখে বরণ করছে, নির্বোধের মতো তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এবং এটাই যারা এই সরকারের প্রতিপক্ষ তাদের জন্য ভয়ঙ্কর। এর কারণ হলো প্রতিপক্ষ তাদেরকে রিড করতে পারছে না। আর গত এই 7-8 মাসে তারা যে কাজগুলো করতে চেয়েছে, দেখুন তো, মিলিয়ে দেখুন তো। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে যে কাজগুলো করেছেন তার নিজের জন্য, গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ফোনের জন্য, তার পরিবারের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, তিনি যাদেরকে পছন্দ করেন তাদের জন্য, এটা 17 বছর আওয়ামী লীগ করেছে কিনা বা করতে পেরেছে কিনা, পারেনি। তার পছন্দের যত সাংবাদিক তিনি সবাইকে এত চমৎকারভাবে ভালো রাষ্ট্রীয় পদ দিয়েছেন, পদবি দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আওয়ামী লীগ কী করেছে, প্লেনে করে উড়িয়ে নিয়ে গেছে তাদের সবাইকে, এক একটা বড় বড় সাংবাদিকদেরকে তারা দালাল বানিয়েছেন, তারা চাটুকার বানিয়ে দিয়েছেন, এবং এখন সবাই পালিয়ে আছে আর অনেকে জেলে আছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কাজে লাগিয়েছেন রাষ্ট্রের কর্মে। তো এই বিষয়গুলো পড়তে জানতে হবে, বুঝতে জানতে হবে, এবং সেটা যদি বুঝতে না পারে আওয়ামী লীগ, তাহলে সত্যিকার এই দলটি এখন আইসিইউতে আছে, সামনে তার কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গেল ইন্তেকাল সম্পর্কে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আওয়ামী লীগের যে প্রতীক রয়েছে নৌকা, এই নৌকা নিয়ে টানা হেঁচড়া হবে, ভীষণ রকম টানা হেঁচড়া হবে। এখন এই নৌকা প্রতীকটি যদি ধরুন একটি নতুন যে অনেকগুলো দল নিবন্ধিত হবে, সেই নিবন্ধিত যে কোনো একটা দলকে তারা এই প্রতীকটি বরাদ্দ দিয়ে দেয়, কী করবে আওয়ামী লীগ বলেন? আন্দোলন করবে, লাফালাফি করবে, গালাগাল করবে? কোনো লাভ হবে না। এই জন্য তাদেরকে বুদ্ধি খাটাতে হবে, কূটনৈতিক তৎপরতা চালাতে হবে, এবং এই কাজগুলো যেখানে যেখানে হবে সেই জায়গাগুলোর সাথে বিনয় ভদ্রতা নিয়ে দেশি এবং আন্তর্জাতিক তাদের যত কানেক্টিভিটি আছে সর্বোচ্চ শক্তি দিয়ে তারা যদি এই নৌকাকে রক্ষা করতে না পারে, তাহলে অতীতে যেভাবে দাড়িপাল্লা নিয়ে তারা যেভাবে খেলেছে এবং খেলে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু এই বর্তমান সরকার কিন্তু নৌকা নিয়ে যে খেলাধুলা করবে এটা তারা ব্যর্থ হবে না। ধরুন একটা পার্টি এখনও নিবন্ধিত হয়নি, না নিবন্ধন পায়নি, ধরুন অনেক অদ্ভুত অদ্ভুত এই কিংস পার্টি এই গত 7 মাসে নিবন্ধিত হয়েছে, শত শত পার্টি, মানে তারা আত্মপ্রকাশ করেছে, এখন তারা নিবন্ধনের জন্য দরখাস্ত করবে। এইরকম সবচেয়ে যেটাকে আপনি দুর্বল মনে করেন, অসহায় মনে করেন, এরকম একজন লোককে যদি নৌকা প্রতীক দেওয়া হয়, অর্থাৎ ওই যে ছক্কা ছয়পুর ছিল, তার ডাব মাকড়া ছিল, এরকম ছক্কা ছয়পুর প্রকৃতির অনেক লোক রাজনৈতিক দল গঠন করে ফেলেছে, এবং আওয়ামী লীগের এই মাথার মুকুট নৌকা এটাকে ছক্কা ছয়পুর টাইপের এরকম একজন লোককে দিয়ে দেওয়া হলো। তো এটা হলো যে অনেকটা যে আপনার ডাস্টবিনের ময়লা এনে আপনার মুখে মাখিয়ে দেওয়া হলো, তারপরে আপনাকে বলা হয় যে আপনি ঘুরেন। কিংবা দেখা গেল আপনাকে গাল কাটা কামাল বানানোর জন্য চাকু দিয়ে আপনাকে সুন্দরভাবে গাল একেবারে ক্রস চিহ্ন হয়ে দেওয়া হলো, এরপর সেখানে ব্যান্ডেজ করে আপনাকে বলা হলো আপনি ঘুরেন, 2 গালে 2টো ক্রস চিহ্ন, গাল কাটা কামাল। এরকম নৌকা নিয়ে সরকার খেলবে। এর কারণ হলো আওয়ামী লীগের যে আবেগের যে জায়গাগুলো, সেই আবেগের জায়গাগুলো কিন্তু তারা খুব কৌশলে ভেঙে দিচ্ছে। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর, তারপরে সেই মূর্তির উপর পেশাব করা, পায়খানা করা, তারপর সেই মূর্তির যে খুলি সেই খুলির উপরে আরও অনেক মানে অবমাননাকর বিষয় করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেওয়া, এই দৃশ্যগুলো এখন ভাসছে। এই কাজগুলো কেন করা হয়েছে? এই দৃশ্য দেখে আওয়ামী লীগের লোকজন কেঁদেছে, গড়াগড়ি করে কেঁদেছে, এবং এটাই যারা এই কাজ করেছে এটা তারা ইচ্ছা করে করেছে তাদেরকে মোরালি নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য। 32 নম্বর ভেঙেছে তাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য, সুধা সদন ভেঙেছে তাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য।
এবং এই যে আওয়ামী লীগের অফিসগুলো আছে এগুলো দখল করা হচ্ছে নৈতিকভাবে দুর্বল করার জন্য, দখলের উদ্দেশ্য নয়। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় অফিস, এখানে ভ্রাম্যমাণ পতিতা, পাগল তারা থাকছে এবং কিছু কিছু জায়গাতে তারা ওখানে নিয়মিত মলত্যাগ করছে, পায়খানা করছে, দুর্গন্ধে আপনি তার ধারে কাছে যেতে পারবেন না। এই কাজগুলো করা হচ্ছে আওয়ামী লীগকে মোরালি দুর্বল করার জন্য। ফলে এর ধারাবাহিকতায় নৌকাটি নিয়ে যদি তারা যমুনা নদীতে ডুবিয়ে দেয়, যেমন এখন যে শেখ হাসিনার নামে একটা গরু জবাই দেওয়া হলো, এটা তো মূলত শেখ হাসিনাকে মোরালি দুর্বল করার জন্য এবং তার নেতাকর্মীদের কাছে তাকে এমনভাবে উপস্থাপন করার যে একটা চেষ্টা। আদারওয়াইজ কেন একটা গরুর নাম হবে গায়ে লেখা ওবায়দুল কাদের, গায়ে লেখা শেখ হাসিনা? এটা মূলত মোরালি দুর্বল করার জন্য। এখন তারা যদি বলে যে ঠিক আছে, আমরা এখন আওয়ামী লীগের 100টি নৌকা যমুনা নদীতে ডুবাবো, পদ্মা নদীতে ডুবাবো, ব্রহ্মপুত্রে ডুবাবো, এবং এটা সেলিব্রেট করে করে তারা এই কাজগুলো করবে। নৌকাডুবি, আওয়ামী লীগের নৌকাডুবি। তো এই নৌকাডুবিকে উদ্দীপনা সৃষ্টি করার জন্য তারা চাকবুম গান বাজালো, ওখানে নাচ হলো, গান হলো, এবং হিন্দুরা যেভাবে তাদের যে দুর্গা মূর্তি যেভাবে বিসর্জন দেয়, ওভাবে আয়োজক যারা আছেন তারা যদি নৌকাকে এই নদী গর্ভে তলিয়ে দেয়, ডুবিয়ে দেয়, তারপরে সেখানে যদি তারা খাওয়া দাওয়া করে, খানাপিনা করে, জিয়াফত করে, এই জিনিসগুলো আওয়ামী লীগের লোকজনের মনের মধ্যে কেমন লাগবে বলেন তো? এবং সেই কাজগুলো আওয়ামী লীগ যত বেশি এইসব উদ্দীপনা দেখাবে, এই কাজগুলো তত বেশি করা হবে। সবার শেষে এই যে সজীব ওয়াজেদ জয়, তার যে মার্কিন নাগরিকত্ব গ্রহণ, এটি নিয়ে সামাজিক মাধ্যমে ভীষণ রকম আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে? তারা প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশ নিয়ে শেখ পরিবারের এখন আর কোনো স্বপ্ন নেই, শেখ হাসিনার কোনো স্বপ্ন নেই, জয়ের কোনো স্বপ্ন নেই, পুতুলের কোনো স্বপ্ন নেই। পুতুল বলা হচ্ছে, আমি জানি না এটা সত্য না মিথ্যা, পুতুলের কানাডিয়ান নাগরিকত্ব রয়েছে, জয় নাগরিকত্ব ছিল না, জয়কে নিয়ে ভবিষ্যতে অনেক স্বপ্ন দেখা হতো, তিনি ভবিষ্যতে শেখ হাসিনার স্থলাভিষিক্ত হবেন। এখন যেহেতু তিনি আমেরিকান নাগরিকত্ব নিয়েছেন, কাজেই আওয়ামী লীগ মাইনাসের খাতায় চলে গেছে, তাদের ভবিষ্যৎ প্রজন্ম মাইনাসের খাতায় চলে গেছে। এই প্রচারগুলো তারা সামনে নিয়ে আসবে খুব বড় সড়ো করে, যে আওয়ামী লীগ ইজ নো মোর, এখানে থাকবেই না। কিন্তু এই যে জয় সেখানে মার্কিন নাগরিকত্ব নিল, কেন নিলেন এবং এই সময়টাতে কেন নিলেন, আর এই ছবি কি করে আসলো, বা এই ছবি কেন প্রচারিত হলো, এই বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ চিন্তা ভাবনা করছে বলে আমার কাছে মনে হচ্ছে না। ফলে কী হলো, আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তারা কিন্তু একেবারে জ্যামিতির যে সূত্র, তারপরে বীজগণিতের যে সূত্র, পাটিগণিতের যে সূত্র, এই সূত্র অনুযায়ী তারা কিন্তু এগিয়ে যাচ্ছে টু ডেস্ট্রয় আওয়ামী লীগ। এবং তার প্রাথমিক স্তর কাগজ কলমে হয়েছে, এখন এটাকে মোরালি, ইথিক্যালি, পলিটিক্যালি, ইকোনমিক্যালি। একটা কথা বলে শেষ করে দেব যে কথাবার্তা হচ্ছে, একজন উপদেষ্টাই বলেছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সহায় সম্পত্তি, যারা পালিয়ে গেছেন বা পালিয়ে আছেন বা যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের এগুলো সব রাষ্ট্র বাজেয়াপ্ত করবে। বুঝতে পারছেন যে ব্যাপারটা কোন পর্যায়ে চলে যাবে? রীতিমতো মানে এরকম যদি 100-150 নেতাকর্মী বা যাদের সহায় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, যেমন ধরেন বেক্সিমকোকে যদি টার্গেট করা হলো যে বেক্সিমকো সালমান এফ রহমান এবং তার পরিবারের মালিকানাধীন যত সহায় সম্পত্তি আছে, এই সহায় সম্পত্তি রাষ্ট্র নিয়ে নিল এবং সেটা ওপেন টেন্ডারে বিক্রি করে তাদের যে দায় দেনা এটা পরিশোধ করা হলো। আপনি দেখুন তো এরকম ঘটনা যদি উপজেলা পর্যায়ে ঘটতে থাকে, বিকজ আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য করেছে, তাদের সাথে ব্যাংকের লেনাদেনা আছে, তো এই ব্যাংক এই জিনিসগুলো, দায়গুলো মেটানোর জন্য যদি ইমিডিয়েটলি তাদের সহায় সম্পত্তি যারা পালিয়ে আছেন এগুলো রাষ্ট্র অ্যাকোয়ার করে এবং বিক্রি করা শুরু করে দেয়, তাহলে এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানটা, সেই প্ল্যানটা যে বাস্তবায়ন যারা এখন আছেন তারা এটা করবেন, এটা তারা ঘোষণা দিয়ে ফেলেছেন। তো এইগুলো করার জন্য, মোকাবেলা করার জন্য প্ল্যান লাগবে, পরিকল্পনা লাগবে। খালি ওই ওয়েব মিটিং করে লাভ হবে না, ওখানে বসে দূরে বসে খাইয়ে ফেলামু, ধরে ফেলামু, চিপড়াই দিমু,
টিপ দিব, ঠুস করবো, ফুস করবো, এই জিনিসগুলো করলে আসলে হবে না। ইউ নিড টু বি মোর স্মার্ট, নট স্মার্ট, ইউ নিড টু বি স্মার্টার। মানে এখন যারা আছেন তাদের সাথে স্মার্টার হতে হবে in all respect, in terms of education, in terms of international connection, in terms of behavioral pattern, thinking and innovation. Otherwise, কবরে যেতে হবে। The graveyard is calling you. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।